কেমন আছো ভাবি? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আব্বু আম্মু কোথায়? আমি আর কোনো কথা না বলে আব্বু আম্মুর রুমে চলে এলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কী নিয়ে যেন কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্র ভাইয়া জিজ্ঞেস করলো, আসতে কি কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, আরে বস, তোর সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসি তারপরে কথা বলি। আমি বলছি না এখন তোর সাথে কিছু কথা আছে। আম্মুর পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গিয়েছে। কি? ঠিক শুনেছেন, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম, আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ার দিকে তাকালাম, দেখি ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব। আব্বু আবার বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু তা বলেছে, তা কি সত্যি? হুম। কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বু বাসায় কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক করেছে। কি, পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছেন তাহলে ভালো মেয়েই হবে। আমি ভাবির দিকে তাকালাম, উনি কিছু বলছে না। এই বলে ভাইয়া ভাবি চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কি করব কিছুই মাথায় আসছে না। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। প্যান্টের পকেট থেকে তাড়াতাড়ি মোবাইল বের করে ইরাকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। শালারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম, ঝর্ণায় পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। ঘন্টা খানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম। আম্মু খাবার দিল, খাবার খেয়ে রুমে চলে এলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে আমার হারামি বন্ধুরা আমার রুমে আড্ডা দিচ্ছে। আমি হালকা পাতলা টাসকি খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলো আমার রুমে বসে আছে আর আমাকে ডাক দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে আসলাম, একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। আরিফা বলল, দোস্ত তুই বিয়ে করছিস ট্রিট দে। ট্রিট লাগবো? হুম। যে আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কেন, বিয়ে করেছিস তুই আর ট্রিট দিব আঙ্কেল? এ কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে করানো হচ্ছে। হুম, ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যেই বাসায় অতিথি আসা শুরু করলো। আরিফা ওর স্বামীর সাথে নিচে চলে গেল, আর আমার বাকি তিন হারামি আমাকে হালাল হতে সাহায্য করছে, মানে রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়েটা হয়ে গেল। ভিতরে কেমন যেন একটা খালি খালি লাগছে। কারোর সাথে কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। ছাদে দাঁড়িয়ে আছি, পেছনে আমার বন্ধুরাও আসলো, আর শালারা কী নিয়ে যেন হাসাহাসি করছে। আমার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে নিচে চলে গেল। আমি ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছি। রাত 1টা বাজে। আব্বু ছাদে আসলো, আমাকে দেখে বলল, কি রে, তুই এখনো পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সেই কখন থেকে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে। চুপচাপ দাঁড়িয়ে আছি। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? রুমে যা বলছি। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতেই দেখি একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই খাট থেকে নেমে গুটিসুটি পায়ে আমার সামনে আসলো, আর এসে আমাকে সালাম করতে নিল। আমি দুহাত পিছনে চলে গিয়ে বলতে লাগলাম, এই, আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চিনা চিনা লাগছে। খবরদার, ভুলেও আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটা তার ঘোমটা উঠিয়ে বলল,
কি বললি? আবার বলতো। আমার সন্দেহ সঠিক হয়েছে। আমার সাথে ইরারই বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিক শুনেছেন। আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার অন্য কোনো মেয়ের নাম যেন তোর মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি আজকে আমাদের বাসর রাত আর আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? আমি কোনো কথা না বলে খাটে একপাশে শুয়ে পড়লাম। ইরা আমার সামনে এসে বলল, আচ্ছা আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই? কেন? কি হলো বলো? জানতো কানের সামনে ঘ্যান ঘ্যান কইরেন না। ইরা আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি ইরা আমার বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে। ও আপনাদের তো বলা হয়নি, আমি জানলাম কেমনে যে ইরাই আমার বউ? তাহলে শুনুন, মানে দেখুন। আমি সন্দেহ এক, আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলাম, আম্মুর রুমে ঢুকতেই শুনি তারা ইরাকে নিয়ে কথা বলছে। আর আমাকে দেখে চুপ হয়ে যায়। সন্দেহ দুই, ভাইয়া ভাবি ইরাকে নিয়ে কোনো কথা বলেনি, যেন তারা চিনেই না ইরাকে। সন্দেহ তিন, আমি ইরাকে কল করলাম কিন্তু ও ফোন ধরেনি। পরে সব বন্ধুদের কল করলাম, ওদের ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আরেক সন্দেহ হয়েছে যে কিছু তো একটা প্ল্যানিং করেছে সবাই মিলে। আর তখন বিয়ে হয় ইরার বাবা মাকে দেখে কনফার্ম মেয়ে, আমার বিয়ে ইরার সাথেই হয়েছে। আমি এখনও ইরাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর ইরার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন ইরার সাথেও বাকি সবার সাথে একটু মজা নেই। ইরার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডের দিন দিব। ইরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ইরার আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ইরা এখনও আমার বুকে বাচ্চা মেয়ের মতো ঘুমাচ্ছে। ওর চেহারায় কিছু চুল এসে পড়েছে, তাই ওর চুলগুলো ঠিক করে দেই। হঠাৎ ইরা জেগে গেল আর আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হয় আমাকে দেখে ফেলেছে। পরে দেখি হঠাৎ ইরা আমার ঠোঁটে কিস করে। এই মায়ের কি কোনো লজ্জা শরম নাই? ইরা বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ইরা আমার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি ওর কাণ্ড দেখে হাসছি। আবার ঘুমিয়ে পড়লাম, কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানির ফোঁটা আসছে। চোখ খুলে তাকিয়ে দেখি ইরা আমার মুখে বরাবর ওর ভেজা চুলগুলো দিয়ে আমার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। আমি ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ইরা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক পড়তেই আমাদের দুজনের ঘোর কেটে গেল। আমি কিছু না বলে ইরাকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম, আর ইরা গিয়ে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ইরা খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে আসলাম। ইরা কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। বসতেই আব্বু বলল, বৌমা কই? ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। ইরা এসে আমার পাশে বসে পড়ল। হঠাৎ ভাবি জিজ্ঞেস করলো, ইরা কিছু না বলে একটা শুকনা হাসি দিল। আমি খাবার খেয়ে যেই উঠতে যাব, তখন আব্বু বলল, আজকে তোমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিয়ে আসবে, তাই রেডি থেকো। আমি কোনো কথা না বলে রুমে চলে গেলাম। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর ইরা আসলো। ও আমার সামনে এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়ল। কি ব্যাপার, আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক। আমার মন যখন চায়, যেভাবে চায়, যা চায় তাই করব। আপনার কি? হ্যাঁ, নয় হ্যাঁ। এটা আমার আর কিছু বলতে পারলাম না। তার আগেই ইরা আমার আর ওর ঠোঁট জোড়া এক করে দিল। কিছু সময় কিস করার পর ইরা আমার ঠোঁটে একটা কামড় দিল, আর আমি হালকা একটা চিৎকার দিয়ে উঠলাম। ইরাকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। ইরা রক্ত দেখে আমার সামনে চলে এসে কান্না করে বলতে লাগলো,
সরি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। কান্না করতে করতে বলল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকিয়ে দেখি বেশি কাটে নাই, অল্প একটু কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ইরা রুমে নাই। তাই আমি বেলকনিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলাম। ইরা রুমে আসলো, আমাকে দেখতে না পেয়ে বেলকনিতে আসলো। আমি বুঝলাম ইরা এসেছে, তাই মোবাইলটা কানে দিয়ে আবোল তাবোল বলতে লাগলাম, জান কি করতেছো? আরে না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা রাখি সোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি ইরা চোখ লাল করে আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। ইরা কোনো কথা না বলে আমার পকেট থেকে মোবাইলটা বের করে খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে মেরে টুকরো টুকরো করে ফেলে। আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। কিছু সময় নীরবতা পালন করে বেলকনিতেই বসে রইলাম। হঠাৎ নিচে থেকে অনেক আওয়াজ আসছে, তাই নিচে চলে এলাম। নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করে আমার রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি, এমন সময় ইরার কাজিনরা আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখি ইরা দরজার কাছে লুকিয়ে আমাদের কথা শুনছে। তাই আমি ইরাকে রাগানোর জন্য বললাম, বিয়ের সময় তোমরা কোথায় ছিলে? আগে জানলে তো ইরাকে বিয়ে না করে তোমাদের দুইজন থেকে যেই কোনো একজনকে বিয়ে করতাম। বেশ কাম হয়ে গেছে। ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠল, কিছু না বলে চলে গেল। আর এই দিকে ওরা দুজন শরমে একেবারে লাল হয়ে হয়েছে। আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ ইরা একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল। আমি কফি যেই মুখে দিলাম তেমনি ও মা গো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে ইরা আমাকে যেই কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠল। ইরার দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ইরা ইচ্ছে করে করেছে। আমি হাত দিয়ে ইশারায় মারিয়া আর রূপাকে বাইরে যেতে বললাম। ওরা বাইরে চলে গেল। আমি দরজা আটকিয়ে ইরার দিকে এগোতে লাগলাম, আর ও ভয়ে পিছনের দিকে যেতে লাগলো। একসময় ইরা পিছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায়। আমি ইরার একেবারে কাছে চলে গেলাম। ইরার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কিছু না বলে ইরার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে আমাদের ঠোঁটজোড়া এক করে দিলাম। ইরা ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় ইরা সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পরে ইরাকে ছাড়লাম। আমরা দুজনেই হাঁপাচ্ছি। ইরা কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। ব্যাস, কাজ হয়ে গেছে। ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠল। ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম। দেখলাম ইরা রুমে নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসে গল্প লিখছি। ঘন্টাখানেক পরে আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তে পারছি না, কারণ ইরা তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকেও দেখে যেই চিৎকার দিতে যাবে, আমি কোনোভাবে দৌড় দিয়ে ইরার মুখে হাত দিয়ে এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি ইরার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো এক অন্যরকম ভাষণ। কুত্তা সুর রাম ছাগল লুইচা। এই চুপ, এত গালি দেশ কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? রেগে আগুন হয়ে গেছে। আমি কি জানতাম না কি তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমেই ছিলাম, মানে বেলকনি। আমি ইরার দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ করছে। ইরা ওর দিকে তাকিয়ে বলল, আজকে তোকে মেরে ফেলবো। আমি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আর ইরা আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করেছে। আমি নিচে এসে সবার সাথে কথা বলছি। কিছু সময় পর ইরা নিচে আসলো। ও
ও আমার দিকে পুরো রাগি লুক নিয়ে তাকিয়ে আছে, আর আমি ওকে দেখে আবার ক্রাশ খেলাম, কারণ ইরা একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরেছে। ওকে পুরো নীল পরীর মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি, ইরা, রূপা আর মারিয়া আমার গাড়ি দিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর ইরা আমার পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, আর রূপা, মারিয়া পিছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকার দোকান দেখলাম। ইরার ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপা আর মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বলল না। আমি বললাম, ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে ইরা রাগি চোখে আমার দিকে তাকালো। আমি মনে মনে বললাম, ডোজ কাম করছে। গাড়ি থেকে নেমে পিছনের দিকে তাকিয়ে দেখি ইরাও গাড়ি থেকে নামছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমার 4 জন মিলে ফুচকার দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম। তারপর আমি 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে আর আমি এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। এটা দেখে রূপা আর মারিয়া হাসছে, আর আশায় বসে আছি। যার আশায় বসে আছি সে তো কিছু বলে না। ইরা কিছু না বলে এক মনে খাচ্ছে। আমি বললাম, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। ইরার দিকে তাকিয়ে বললাম। ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল,